আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। সহজ শর্তে ও কম সুদে লোন পাচ্ছেন করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসীরা, শুরু 15 জুলাই থেকে। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে ভুয়া করোনা সার্টিফিকেট ও ভুয়া রেসিডেন্ট করার অভিযোগে অন্তত 600 প্রবাসীকে খুঁজছে দেশটির পুলিশ। এবং বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের নিহত, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রভাবে দেশে ফেরা প্রবাসীরা সহজ শর্তে ও কম সুদে লোন পাবেন 15 জুলাই থেকে। 1 মার্চ এরপর দেশে ফেরা প্রবাসীরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। একই সাথে প্রবাসে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারের সামর্থ্যবান একজন সদস্যও এই লোনের সুযোগ পাবেন। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক ও ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক অনুযায়ী ওয়েস অনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ব্যাংককে 200 কোটি টাকা বিনা সুদে ঋণ হিসেবে প্রদান করবে এবং ব্যাংক উক্ত তহবিল থেকে 4% সরল সুদে গ্রাহকদের বিনিয়োগ ঋণ প্রদান করবে। বৈধভাবে বিদেশে গমনকারী কর্মী বা বিদেশ থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ করেছেন এমন কর্মী এবং করোনায় মৃত কর্মীদের পরিবার এই ঋণ পাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এই ঋণ প্রদান ও ব্যবস্থাপনা কার্যক্রম এই বিষয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী সম্পাদিত হবে। দ্রুত, দক্ষ ও স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন অংশীজনকে সংযুক্ত করা হবে। বিদেশ গমনকারী সকল বাংলাদেশিকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গমন করতে হবে। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করে এই সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিনের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে এই সভায় সুপারিশ করা হয়। তাছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালিহিন সংযুক্ত ছিলেন। ইতালিতে বিশেষ ফ্লাইটে আসা প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে ভুয়া করোনা সার্টিফিকেটের পাশাপাশি এবার ভুয়া রেসিডেন্ট করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে অন্তত 600 প্রবাসীকে খুঁজছে পুলিশ। করোনাকালে বাংলাদেশ থেকে ইতালি ফেরত অন্তত কয়েকশো প্রবাসীকে খুঁজছে স্থানীয় পুলিশ। এসব প্রবাসীদের প্রতি 2 জনের মধ্যে একজনের রেসিডেন্ট ভুয়া পাওয়া যাওয়ায় তাদের খুঁজছে পুলিশ। এদিকে বাংলাদেশে প্রায় 15,000 প্রবাসী আটকা পড়ায় ইতালির আনকোনা এবং ভেনিসের জাহাজ শিল্পে কর্মরত বহু শ্রমিক চাকরি হারাচ্ছে। এরই মধ্যে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ইতালিতে জরুরি অবস্থার সময় সীমা বাড়ানোর বিষয়ে সংসদে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এছাড়া বাংলাদেশ সহ 13টি দেশের সাথে বিমান যোগাযোগ এই ব্যাপারে আগামী 14 জুলাই সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি মোহাম্মদ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। লকড আপ ইন মালয়েশিয়া লকডাউন শীর্ষক ওই প্রতিবেদনে দেশটিতে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে কথা বলছিলেন রায়হান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছেন, রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বন্দর। তাকে আত্মসমর্পণেরও পরামর্শ দিয়েছেন তিনি। আইজিপি আব্দুল হামিদ বলেন,
আমি যতদূর জানি অভিবাসন অধিদপ্তরের পক্ষ থেকে রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। ওয়ার্ক পারমিট বাতিল করায় রায়হান এখন দেশটিতে অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছেন। আটক করা গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। রায়হানকে আটক করা গেলে দেশটির অভিবাসন আইনের 1959/63 ধারায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে আইজিপি। মালয়েশিয়ায় অনুমতি ছাড়া জমিতে মরিচের গাছ লাগানোর দায়ে মোহাম্মদ ফারুক হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীর জেল দিয়েছে দেশটির আদালত। বনায়ন আইনে ৮,০০০ রিঙ্গিত জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় এই জেল দেওয়া হয় তাকে। শুক্রবার দেশটির একটি আদালতে বিচারিক আহমদ ফয়জাদ ইয়াহিয়া এই রায় দেন। এই মামলা পরিচালনা করেছেন পাহাং রাজ্য বনায়ন বিভাগের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আফিদাতুল কামারুন নাহার। আদালত সূত্র জানায়, ক্যামেরুন হাইল্যান্ডসের সুনগাই কিয়াল ফরেস্ট রিজার্ভে বিনা অনুমতিতে জমিতে মরিচ গাছ লাগান ওই বাংলাদেশি। পরে বনায়ন আইনে ওই বাংলাদেশিকে অভিযুক্ত করে রাউব দায়রা আদালতে হাজির করা হয়। পরে অভিযুক্ত বাংলাদেশিকে বনায়ন আইনে ৮,০০০ রিঙ্গিত জরিমানা করেছে আদালত। অনাদায়ে জেলের আদেশও দেওয়া হয়। এদিকে হরিয়ান মেট্রোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্যামেরুন পার্বত্য অঞ্চলের সুনগাই কিয়াল বন রিজার্ভেও জমিতে বিনা অনুমতিতে ১,৮০০টি মরিচ গাছ লাগান বলে অভিযোগ ওঠে বাংলাদেশি মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে। এতে জমি নষ্টের অভিযোগ আনা হয়। করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। কুয়েতের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা কুয়েত হিউম্যানিটেরিয়ান রিলিফ সংস্থা উদ্যোগে গত মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত প্রায় ১০,০০০ প্রবাসীদের মাঝে খাদ্যসহ নানা পণ্য বিতরণ করা হয়। প্রবাসীদের মাঝে খাদ্যসহ নানা বিতরণ করা হয়। করোনার মহামারীতে সারা বিশ্বের ন্যায় কুয়েতেও চলছে লকডাউন। এর ফলে কুয়েতে প্রবাসী শ্রমিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। কুয়েতের এই দুর্দিনে কয়েতি ম্যাডাম উম্মে ইশরার সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। উম্মে ইশরার পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন, তাদের সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেয়া হচ্ছে। অনেকেই কাজ নেয়, অনেকেই আকামা নেই, তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই ৪ মাসে কুয়েতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী শ্রমিকদের সহায়তা করেছেন উম্মে ইশরা। প্রবাসীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি আরবের মক্কায় হোটেল ব্যবসায়ী নিজামুদ্দিনের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অপপ্রচারকারীদের মধ্য থেকে কিছু মানুষকে চিহ্নিত করে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেলের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছেন নিজামুদ্দিন। এ উপলক্ষে মক্কা ও জেদ্দার হোটেল ব্যবসায়ীরা শনিবার দুপুরে জেদ্দার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, কাজী সোহাগ, আলাউদ্দিন, আবু বকর, লিটন, মনির, বাবুল সহ প্রবাসীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশি ব্যবসায়ীদের হেয় করতেই অপপ্রচার চালানো হচ্ছে। আমি নিজামুদ্দিন, সৌদি প্রবাসী। সোশ্যাল মিডিয়াতে প্রচারিত আমার নামে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার করে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটি চক্রমহল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এদের মধ্যে শাহজাহান, কামাল, সালাউদ্দিন, ইউসুফ ও সুফিয়ান। তারা বলছে আমি নাকি পালাতক। আমি কেন পালাবো? এখন আমি মক্কাতে আমার ব্যবসার কেন্দ্রস্থলে এখনও আছি। আমি বাংলাদেশ সরকারের নিকট কুচক্রের মহলের বিচার দাবি জানাই। যারা আমার নামে বিভিন্নভাবে অপপ্রচার করে চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে গুটি কয়েকজন চিহ্নিত করে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা একটি অভিযোগ দায়ের করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা নবায়ন করা হয়েছে। দেশটির মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত হয়েছে। আমিরাত থেকে ইস্তিয়াক আসিফ জানান, সংযুক্ত আরব আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতে ঢোকার পারমিট নেওয়া শুরু করেছে রোববার থেকে। এবছরের মার্চ ও এপ্রিলে যাদের মেয়াদ শেষ হয়েছে তারা রবিবার থেকে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের গত মে মাসে রেসিডেন্সিয়াল কার্ড বা আমিরাতি কার্ডের মেয়াদ শেষ হয়েছে তারা আগামী 11 আগস্ট থেকে আবেদন করতে পারবেন। আর গত 1 জুন থেকে 11 জুলাই পর্যন্ত সময়ের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের আগামী 10 সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। দেশটির নাগরিকত্ব ও পরিচয়পত্র কর্তৃপক্ষের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই তথ্য দেওয়া হয়েছে।
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলে দেশটির রফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বেলেরপাড় গ্রামের রাজিবাড়ির ছেলে। জানা গেছে, সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ বছর আগে দেশে এসে বিয়ে করেছেন। নিঃসন্তান সিদ্দিক মিয়ার স্ত্রী ও এক ভাই রয়েছেন। নিহত প্রবাসীর ভাগিনা লিয়াকত আলী জানান, শনিবার তিনি বাহরাইন আলদুর নামের এলাকার উদ্দেশ্যে কাজের শ্রমিক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এ সময় রফা এলাকায় পৌঁছানো মাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি প্রবাসে। আমরা এই পর্যায়ে সংযুক্ত হব সৌদি আরবে। সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন নূর আলম। আমরা সৌদি আরবের বর্তমান করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা সম্পর্কে জানবো তার কাছ থেকে। নূর আলম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? হ্যাঁ, কামরুজ্জামান নানিব আপনাকে শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে আপনি আমাদেরকে জানাবেন যে সৌদি আরবের এখন করোনা পরিস্থিতি বর্তমানে কোন পর্যায়ে আছে এবং এই অবস্থাতে যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন সেখানে বিশাল সংখ্যা, সেই প্রবাসীরা এখন কিভাবে তাদের কাজকর্ম করছেন? ধন্যবাদ আবারও। আমি প্রথমে আপনাদের গত ২৪ ঘন্টার করোনা আপডেটটা দিতে চাই, তারপরে অন্য প্রসঙ্গে কথা বলবো। গত ২৪ ঘন্টা আমাদের সৌদি আরবের যে করোনা পরিস্থিতি, সেখানে হচ্ছে আপনাদের ২,৭৭৯ জন হচ্ছে আমাদের করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে, এবং সৌদি আরবের সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ২,৩২,২৬০ জন, এবং গতকালকে মারা গেছেন ৪২ জন। মোট মৃত্যুবরণ করেছেন সৌদি আরবে ২,২২৩ জন, এবং বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের তথ্য অনুযায়ী এই পর্যন্ত বাংলাদেশি মারা গেছেন ৫৯০ জন, এবং সর্বমোট সুস্থ হয়েছেন ১,৬৭,১৩৮ জন, এবং চিকিৎসাধীন আছেন ৬২,৮৯৮ জন। আরিফ জি, এই করোনা পরিস্থিতির এই ভিতরে বাংলাদেশি প্রবাসীরা যারা আপনারা সেখানে বসবাস করছেন, আসলে কিভাবে আপনাদের কাজকর্ম করছেন? যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন এবং অনেকেই হয়তো কর্মহীন হয়ে পড়েছেন, প্রবাসীরা আসলে কেমন আছে সৌদি আরবে? জানেন, দীর্ঘ প্রায় ৪ মাস লকডাউনের পরে আমাদের গত মাসের লকডাউন খুলে দেওয়া হয়েছে। আমরা এখন মোটামুটি ভাবে বলতে পারি যে স্বাভাবিক জীবনযাপন সেটা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। আর আমরা এখন নর্মালি যারা এখানে ছোটখাটো বিজনেস করেন বা জব করেন, সবাই মোটামুটি কর্মব্যস্ততায় দিন কাটাচ্ছেন এবং সবাই কর্মস্থানে যোগ দিয়েছেন, যেটা আমি বলবো আপনাদের। এবং আমরা রীতিমতো কাজ করতেছি, এবং যারা কোম্পানিতে আছেন তারাও কাজ করতেছেন, এবং যারা ছোটখাটো ব্যবসায় জড়িত তারাও ব্যবসা করতেছেন এই মুহূর্তে। জি, তো এই অবস্থায় যারা কর্মহীন হয়েছে, আমরা জানি যে সৌদি আরবে বা মিডল ইস্টের এই দেশগুলোতে শ্রমিক পর্যায়ের মানুষ সব থেকে বেশি যায়। তো সেখানে এই করোনাকালীন সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেকেই বিভিন্নভাবেই কিন্তু এই করোনাকালীন সময়ে বিপদগ্রস্ত রয়েছেন। সেই সব প্রবাসীদের জন্য কি ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে, সে দেশের সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস বা কমিউনিটির পক্ষ থেকে কোনো ধরনের তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের তরফ থেকে বিশেষ ত্রাণ প্রণোদনা দেওয়া হয়েছিল সৌদি আরবে তথা সারা বিশ্বের মধ্যে প্রবাসীদের মাঝে। তো সেই ক্ষেত্রে যারা কর্মহীন হয়ে ঘরে পড়েছিলেন তাদের মধ্যে কনসুলেট বা বাংলাদেশ দূতাবাস অনলাইনের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করেছে, তারা তাদের খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে তাদের মধ্যে। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং যারা কমিউনিটির থেকে কোনো হেল্প কারো করছে কিনা, মানে স্পেশালি অনেক ত্রাণ প্রদান বাংলাদেশি প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত বা কাজ কর্মহীন হয়েছিল তাদেরকে। এবং তার সাথে আমি একটু যোগ করতে চাই কামরুজ্জামান আরিফ, যে আমাদের আগামী 16 তারিখ বাংলাদেশের একটা বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসতেছে, বিমান বাংলাদেশের 419 জন যাত্রী নিয়ে। তার মধ্যে হচ্ছে আপনার বিজনেস ক্লাসে 35 জন এবং 380 জন হচ্ছে আপনার ইকোনমিতে। তো যারা এখন দেশে ফিরছে, এদের আসলে কি সমস্যার কারণে এদেরকে দেশে ফিরতে হচ্ছে?
আসলে ওনারা বেশিরভাগই দেখা যাচ্ছে যারা উমরাতে আসছিল বা আপনার অলরেডি ওনাদের রিএন্ট্রি ভিসা লাগানো ছিল করোনা ভাইরাসের আগে, অনেকের ফাইনাল এক্সিট, অনেকে হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। তো এগুলা বিশেষ ফ্লাইটের মানে কনসুলেটের মাধ্যমে তাদের বা দূতাবাসের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় বা কনসুলেট বা দূতাবাসে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে হয়। এরপর তাদের বিমান অফিস থেকে তাদের টিকিট কাটতে হয়। আর টিকিটের মূল্য হচ্ছে ইকোনমি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2000 রিয়াল, এবং বিজনেস ক্লাস যেটা সেটা হচ্ছে 3200 রিয়াল। আমার জানা আছে। জি। তো যারা এখন দেশে ফিরছে, আমার প্রশ্ন ছিল যারা দেশে ফিরছে তাদেরকে আসলে কি কারণে দেশে ফিরতে হচ্ছে, সে দেশে কেন তারা থাকতে পারছে না, বা একেবারে কর্মহীন যারা তারাই কি দেশে ফিরছে, না অন্য কোনো সমস্যার কারণে তাদেরকে এই করোনাকালীন সময়ে দেশে ফিরতে হচ্ছে? যারা দেশে ফিরছেন নর্মালি তারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে তাদের রিএন্ট্রি এবং এক্সিট ভিসাগুলো আগেই লাগানো ছিল, এবং তারা জি। অনেকে দেখা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ। অনেকেই হচ্ছে করোনা ভাইরাসের আগে তারা ছুটি লাগিয়েছিলেন দেশে আসার জন্য। কিন্তু এই অনেকে হয়তো করোনাকালীন সময়ে করোনার কারণে কোনো মানুষের চাকরি গিয়েছে কিনা, বা যারা কর্মরত ছিলেন তারা কর্মহীন হচ্ছেন কিনা সৌদি আরবে? না, আমার জানা মতে একটু একটু প্রবলেম হচ্ছে। অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে করোনার কারণে একটু কাজের প্রভাব ঘটেছে, একটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা কোম্পানি। তো সেই ক্ষেত্রে অনেক কোম্পানি কিছুটা হলেও আহ, যারা অনেকে দেখা যাচ্ছে মোর দ্যান 60 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, যাদের বয়স 60 ইয়ার্স হয়ে গেছে, তাদের একটু অনেক কোম্পানি ছাঁটাই করতেছে, কারণ তাদের হচ্ছে যে তাদের ইন্স্যুরেন্স কস্টটা অনেক বেশি। তো সেক্ষেত্রে যাদের কোম্পানিতে একটু লোক কম লাগবে তারা ওই ওল্ড পার্সনদের একটু মানে ছাঁটাই করতেছে দেখা যাচ্ছে। তো যারা বাংলাদেশি প্রবাসীরা আপনারা সেখানে আছেন, করোনায় আক্রান্তের সংখ্যা সৌদি আরবে আমরা জানি যে বড় একটি সংখ্যা কিন্তু করোনা আক্রান্ত হয়েছে, এবং মৃত্যুর সংখ্যাও আছে। যারা আক্রান্ত হয়েছিল তাদের এখন কি অবস্থা, এবং যারা মৃত্যুবরণ করেছে তারা সৌদি আরবে আসলে তাদের দাফন কার্য কি সৌদি আরবে করা হচ্ছে, না দেশে ফেরানোর কোনো ধরনের প্রক্রিয়া দূতাবাসের পক্ষ থেকে করা হচ্ছে? আমি যতটুকু জানি যে এটা বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে এখানেই দাফন করা হবে, দেশে প্রেরণের কোনো সুযোগ নেই করোনা ভাইরাসের যে সংক্রমিত রোগী যারা এখানে মৃত্যুবরণ করেছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা কিভাবে চলছে, খোঁজ খবর আপনার কাছে কি তথ্য আছে কিনা? আপনারা জানেন এর আগেও আমি একটা লাইভে বলেছিলাম যে বাংলা আমাদের সৌদি সরকার সালমান আমাদের সম্মানিত বাদশাহ এখানকার, উনি আগেই ঘোষণা দিয়েছেন যে এখানে বৈধ এবং অবৈধ যেই হোক না যে কোনো প্রবাসীর যারা করোনা সংক্রমিত তাদের চিকিৎসা তারা ফ্রি করবে। সবাই জানার। অনেক ধন্যবাদ নুর আলম আমাদের সাথে সংযুক্ত হয়ে সৌদি আরবের সর্বশেষ তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই থাইল্যান্ড থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন ইসমাত ইয়াসমিন। আমরা থাইল্যান্ডের বর্তমান করোনা পরিস্থিতি সহ সেখানে বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা জানবো তার কাছ থেকে। ইসমাত ইয়াসমিন, আপনি নিশ্চয়ই আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ব্যাংকক থেকে। শুনছেন নিশ্চয়ই আমাকে? জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ব্যাংকক থেকে বলছি। জি। থাইল্যান্ডে এখন করোনা যেটা পরিস্থিতি, যে থাইল্যান্ডে নতুন করে করোনা আসলে যেটা আসলে ওই বাইরে থেকে যে প্লেনগুলো আসছে ওদের ভিতর থেকে যাদের টেস্ট করছে ওদের ভিতর থেকেই দু একজনকে পাওয়া যাচ্ছে, কিন্তু দেশের ভিতরে করোনা এখন নাই, একদম জিরো থাইল্যান্ডে। তো আমরা জানি যে এটা একটি পর্যটন অধ্যুষিত একটি দেশ। তো এই করোনাকালীন সময়ে পর্যটনের উপরে কি ধরনের প্রভাব পড়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ, প্রায় 4 মাস হলো যে এখানে সমস্ত হোটেল, ফুকেট, ব্যাংকক, পাতায়া, মানে যেখানে যত হোটেল আছে সব হোটেলগুলো বন্ধ আছে, টুরিস্ট স্পটগুলো বন্ধ আছে, এবং যত টুরিস্ট সাইট সিইং আছে সবকিছুই বন্ধ। তার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম লোক ঘরে বসা, যেহেতু তাদের কোনো কাজ নাই। সেই জন্যই এখন থাই পিপল বলেন আর যারা ফরেনার, যারা মানে টুরিস্টদের নিয়ে বিজনেস করতো, তাদেরও এখন কোনো কাজ নাই, তারা এখন ঘরেই আছে সবাই, যেহেতু এখনো পারমিশন হয়নি খোলার, আর যেহেতু এখনো ফ্লাইট চালু হয়নি, গেস্টরা তো এখনো কেউ আসছে না, যার ফলে এই বিজনেস গুলা, এই টাইপের যত বিজনেস আছে সবকিছুই বন্ধ আছে।
তো এই অবস্থায় যারা বাংলাদেশি প্রবাসীরা আপনারা আছেন, নিশ্চয়ই এর একটি বিশাল সংখ্যা আছে যারা এই পর্যটনকে কেন্দ্র করেই তারা কাজ করেন, বা সেখানে পর্যটন ব্যবসায় রয়েছেন তাদের, বা পর্যটনের সাথে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে তারা চাকরি করছেন বাংলাদেশি প্রবাসীরা। তারা নিশ্চয়ই এই করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পড়েছে। তারা আসলে কি অবস্থায় দিন যাপন করছে? এটা যেহেতু সবাই মোটামুটি কেউ পর্যটনের সাথেই কাজ করছে, প্লাস হয়তো কারোর নিজস্ব ব্যবসা আছে, যেহেতু এটা বন্ধ হয়ে আছে সেহেতু এখন সবারই দোকান রেস্টুরেন্ট সবই বন্ধ, সবাই ঘরে আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের ওয়ার্ক পারমিট আছে তারা সরকার থেকে একটা অ্যামাউন্ট পাচ্ছে, যেমন 6,000 or 7,000 বাত, সেটা তারা পাচ্ছে। যাদের ওয়ার্ক পারমিট আছে, যারা নিয়মিত ট্যাক্স দিত, তারা শুধু তারা এটা দিবে। সরকার বলেছে 6 মাস দিবে, আসলে এখনো আমরা জানি না যে মানে 6 মাস পাবো কি পাবো না, এটা আমরা এখনো জানি না। তো সেই ক্ষেত্রে যারা এখন কর্মহীন আছে বা যারা যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেই প্রবাসীদেরকে দূতাবাসের পক্ষ থেকে বা থাইল্যান্ডে বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির পক্ষ থেকে কোনো খোঁজ খবর দেয়া হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি থাইল্যান্ডে যারা আসছে এটা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আসে না, সবাই ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেই হয়তো এখানে বিজনেস শুরু করে, যার ফলে আমাদের একজন পরিচিত এম্বাসিতে ফোন দিয়েছিল যে এরকম কোনো হেল্প কোনো কিছু আছে কিনা। বলেছে যে কিছু হেল্প আসছে বাংলাদেশ থেকে, কিন্তু সেটা কম্বোডিয়াতে যারা আছে, যারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আসছে তাদের জন্য। থাইল্যান্ডে যারা বসবাস করছে তাদের জন্য কোনো কিছু নাই, এম্বাসি থেকে বাংলাদেশ থেকে কোনো কিছু প্রোভাইড করেনি, যার ফলে এম্বাসি থেকে আমাদেরকে এখান থেকে কিছু দেয় নাই, মানে এরকম কিছু শুনি নাই। আবার কমিউনিটি থেকেও আমরা শুনি নাই যে কোনো কিছু এরকম দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ ইসমাদি ইয়াসমিন আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই ব্রাজিল থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের প্রতিনিধি মিরবিরু। আমরা জানার চেষ্টা করব ব্রাজিলের বর্তমান করোনা পরিস্থিতি এবং বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে। মিরবিরু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ব্রাজিলের বর্তমান পরিস্থিতি আপনি আমাদেরকে একটু তুলে ধরবেন আমাদের কাছে, এবং আমাদের কাছে যে তথ্য আছে এ পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে সেখানে, সর্বশেষ তথ্য কি আপনার কাছে আছে? জি, ধন্যবাদ আপনাকে। পৃথিবীর সবচেয়ে দূরের দেশ ব্রাজিল, যেখানে বাংলাদেশিরা প্রবাসী যারা আছেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই দেশের নিয়ম কানুন এবং এই দেশের কালচার নিয়ে। তো সেখানে জালালউদ্দিন রুমি, যিনি করোনা উপসর্গে মারা গেছেন, জালালউদ্দিন রুমি প্রায় 7 বছর আপনার ব্রাজিল সাপালোতে ব্যবসা করেন, পাশের একটা ডিস্ট্রিক্টে। উনি প্রায় 1.5-2 বছর হলো ওনার পরিবার নিয়ে আসছেন। তো ওনার 1 বছর একজন সন্তান আছে, মোট 3টি সন্তান। ওনার সন্তানেরা খুবই ছোট। গতকাল জালালউদ্দিন রুফির বড় ছেলে তাইফুদ্দিন নাদিম জানিয়েছে তার বাবার মৃত্যুর নিশ্চিত করেছে, এবং সেই দুঃখের সাথে বলতে হলো যে আমার বাবার ফেসবুকে আমার যে মৃত্যুর মিছিলটা দিতে হয়েছে, এই দুঃখটা তাদের খুব কঠিন, যে শোকটা সবার মতন সবার কাছে দোয়া চাইছে। তো জালালউদ্দিন রুমি একজন স্বচ্ছ একদম ভালো মানুষ ছিলেন, এবং উনি মারা যাওয়ার পরে বাংলাদেশের যে ব্রাজিলের প্রবাসী যারা আছেন তাদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। আপনি জানেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাই বলসোনারো বলেছিলেন যে করোনা ভাইরাস বৃষ্টির মতন, যে প্রায় সবাইকে ভিজতে হবে। আমাদের দুর্ভাগ্য, যা শক্ত সাহস নিয়ে যে প্রবাসীরা ব্রাজিলে অবস্থান করছিল বাংলাদেশি, সেই বৃষ্টিতে আমাদের একজন বাংলাদেশিকে ভিজতে হয়েছে, এবং ব্রাজিলে হাজার হাজার লাশের মিছিলে একজন বাংলাদেশি যোগ হয়েছে, জালালউদ্দিন রুমি। তো এ পর্যন্ত মৃত্যু ছাড়াও আক্রান্তের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? টোটাল ব্রাজিলে বাংলাদেশিরা যারা বসবাস করছে তাদের ভিতরে টোটাল আক্রান্তের সংখ্যা আপনার জানা আছে কিনা?
আল্লাহর কাছে লাখো শুকরিয়া। টোটাল আক্রান্ত সংখ্যা হলো 11 জন। 11 জনের মধ্যে প্রথম জালালউদ্দিন রুমি মারা গেছেন, আর মোটামুটি অন্যরা সুস্থ আছেন। আর ইতিমধ্যে আরো 2 জন অসুস্থ হয়েছিলেন, তারা এখনো চিকিৎসাধীন আছেন হাসপাতালে। আপনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে ব্রাজিলে যারা এখন বাংলাদেশিরা কর্মরত আছেন তারা কর্মহীন, অনেকেই কর্মহীন হয়েছেন, অনেকেই এই করোনাকালীন সময়ে বিপদগ্রস্ত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে জীবন জীবিকাকে চালিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ছোটোখাটো ব্যবসা, ফুটপাতের ব্যবসা করে তারা চলার চেষ্টা করছিল। ঠিক এই পর্যায়ে এসে আপনি বলবেন যে এখন আসলে কি অবস্থা, সর্বশেষ তারা আসলে কিভাবে জীবনযাপন করছে? কঠিন একটা সমস্যা, একটা ভয়াবহ দুর্যোগের দিকে ব্রাজিলের প্রবাসী বাঙালিরা অতিবাহিত করছে। তারা একটি কঠিন সমস্যার মোকাবেলায় এবং তারা অবতীর্ণ আছেন। আপনি জানেন জালালউদ্দিন রুমি যিনি মারা গেছেন, তিনি কিন্তু একজন স্বচ্ছ ছোটখাটো একজন মাইক্রো বিজনেস ছিলেন, ওনার পরিবার নিয়ে সুখী শান্তিতে ছিলেন। আমাকে গতকাল আমাদের চাপালো মসজিদ কমিটির সভাপতি আব্দুল সত্তার জানিয়েছে জালালউদ্দিন রুমির মৃত্যুর পরেও তার বাসা ভাড়া এবং দোকান ভাড়া বাকি, যার জন্য উনি ওই ব্রাজিলে যারা প্রবাসী বিভিন্ন যে সামাজিক সংগঠন আছেন সংগঠনের এবং ফেসবুক এবং গ্রুপের মধ্যে উনি ভয়েস দিয়েছে সাহায্যের জন্য, এবং উনি অ্যানাউন্স করেছে যে ইতিমধ্যে জালালউদ্দিন রুমির পরিবারকে যে আর্থিকভাবে সহযোগিতার খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তারা ওইখানে থাকা, খাওয়া, বাসা ভাড়া এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে আছে। ইতিমধ্যে তাদের গ্রুপের মধ্যে অনেকে 100 টাকা 50 টাকা করে ফিস করে সাহায্য দেওয়া শুরু করেছে। জালালউদ্দিন রুমির মৃত্যুর পরে এবং ব্রাজিল বাংলাদেশিদের মধ্যে আসলে সত্যিকার অর্থে একটু হতাশা সৃষ্টি হয়েছে, এবং যারা আক্রান্ত হয়েছে অনেকে কিন্তু আক্রান্তের মধ্যে ছিল বলে কিন্তু প্রকাশ ছিল না। এখন কিন্তু এই জালালউদ্দিন রুমির মৃত্যুর পরে এখন কিন্তু সংখ্যাটা বাড়তেছে, যদিও সংখ্যাটা আমি বলতে চাচ্ছি না। তবে জালালউদ্দিন রুমির মৃত্যুতে আমি বাংলাদেশ আমাদের যে দূতাবাস আছে যোগাযোগ করেছি, এবং কি আব্দুল সত্তার জানিয়েছেন যে তার পরিবারকে সহযোগিতার জন্য সকল তথ্য তারা দূতাবাসকে জানিয়েছে। আমি দূতাবাসের সাথে যোগাযোগ করলে এবং মেসেজ দিল, উত্তর এখনো পাই নাই তারা কি পদক্ষেপ নিতেছে। কিন্তু ব্রাজিল বিভিন্ন সংগঠন যারা আছে সামাজিক সংগঠন থেকে এগিয়ে আসছে এবং তারা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং সহযোগিতা করতেছে। ব্রাজিলের আওয়ামী লীগের সভাপতি জয়নাল দুঃখ প্রকাশ করেছে, বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল দুঃখ প্রকাশ করেছে, এবং ব্রাজিলের ঐতিহাসিক নোয়াখালী সমিতির মোহাম্মদ হারিস দুঃখ প্রকাশ করেছেন, এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করেছেন, এবং মুস্তাফিজুর রহমান সভাপতি উনি পরিবারের আর্থিক সহযোগিতার জন্য সবাইকে আহ্বান করেছে। তো এই বর্তমান অবস্থায় আপনার সাও পাওলোতে আপনি বলেছিলেন এর আগে, আমাদের কাছে যে তথ্য রয়েছে যে সাও পাওলোতে বাংলাদেশি যারা প্রবাসী তাদের এই এলাকাগুলোতেই বসবাস বেশি। তো বাংলাদেশিরা যেসব এলাকায় সব থেকে বেশি বসবাস করছে সেই এলাকাগুলোতে আসলে করোনা পরিস্থিতি কেমন? আসলে ব্রাজিলের সবচেয়ে বাণিজ্যিক রাজধানী হচ্ছে চাপালো। এখানে বাংলাদেশিদের প্রবাসীদের অবস্থান বেশি, এবং চাপালোতে বাংলাদেশিরা ব্যবসা করেন। তারা রাস্তায় এবং দোকানে বিভিন্ন মার্কেটে সবচেয়ে মধ্যরাত্রে যে বাজারটা বসে সেখানে আমাদের প্রবাসী বাঙালিরা সেখানে বেশি অংশগ্রহণ করেন। সবচেয়ে এই কয়েকদিনের করোনা ভাইরাসের প্রভাবে তারা কিন্তু সাহস নিয়ে মধ্যরাত্রে সে বাজারে অংশগ্রহণ করছে। দুর্ভাগ্য করোনা ভাইরাসের বিভিন্ন নিরাপত্তা কর্মীদের যে দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে তারা কিন্তু ব্যবসা চালিয়ে নিচ্ছে। কিন্তু গত 3-4 দিন আগে যে ওই চাপালো পুলিশ বড় ধরনের একটা রেড দিয়েছে, সেখানে অনেকের যারা 2000-1000 টাকার মাল নিয়ে বাজারে বসতে মধ্যরাত্রে তাদের অনেকের মাল পুলিশে নিয়ে গেছে, অনেকের দোকান থেকেও পুলিশ তাদের মাল নিয়েছে। এই যে নিরাপত্তা কর্মীদের কঠোর পদক্ষেপ একদিকে, আরেকদিকে আপনি জানেন দীর্ঘদিন লকডাউন থাকাতে ব্রাজিলের যারা প্রবাসী বাঙালিরা আছে তাদের যে কুচিয়ে রাখা বিভিন্ন জমাজাতি যাহা ছিল সবকিছু কিন্তু ফুরিয়ে গেছে। ব্রাজিলের এখন আপনার একদিকে তারা সবচেয়ে বড় প্রতিকূলতার মধ্যে আছে আর্থিক, আরেক দিকে তারা সংখ্যা পড়েছে এখন ব্রাজিলের যে মহামারী, যে করোনার যে প্রভাব যেভাবে বিস্তার করছে, এই চিন্তা নিয়ে অনেকেই কিন্তু এখন ব্রাজিল ছাড়ার চিন্তা ভাবনা করতেছে। ইতিমধ্যে কয়েকজন ব্রাজিলের পার্শ্ববর্তী
দেশে অবস্থান করতেছে এবং তারা উদ্বিগ্ন যে এই পরিস্থিতি শেষ কোথায় দাঁড়াবে। আমি মনে করি আমাদের সরকার এবং আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করলে দূতাবাসের সবসময় একটি কথাই বলে, তাদের সবকিছু সীমিত, তাদের ক্ষমতা এবং তাদের আর্থিক সীমিত থাকার কারণে তারা যথেষ্ট সজাগ থাকে এবং খোঁজখবর নেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা, নতুন করে কোনো পদক্ষেপ, উদ্যোগ না গ্রহণ করলে এই বিশাল প্রবাসীদেরকে নিয়ে তারা চিন্তা করা তাদের জন্য কঠিন হয়েছে। অনেক ধন্যবাদ মিরমিরু আপনাকে আমাদের সাথে ব্রাজিল থেকে সংযুক্ত হয়ে ব্রাজিলের বর্তমান অবস্থা জানানোর জন্য। দর্শক, কথা বলছিলাম প্রবাসে। শেষ করবো আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। সহজ শর্তে ও কম সুদে লোন পাচ্ছেন করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসীরা, শুরু 15 জুলাই থেকে। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে ভুয়া করোনা সার্টিফিকেট এবং ভুয়া রেসিডেন্ট করার অভিযোগে অন্তত 600 প্রবাসীকে খুঁজছে দেশের পুলিশ। এবং বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।